ভাত, রুটি অথবা পরোটার সঙ্গে সমানভাবে সার্ভ করা যাবে ডিম বেগুনের রেসিপি। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি ডিম বেগুন। এখানে আমি কয়েকটা বেগুন নিয়ে নিয়েছি। এখন আমি বেগুনগুলো কেটে নিচ্ছি। যদিও বা বেগুনগুলো খুবই ছোট ছোট, তারপরেও কিন্তু অনেকটাই ফ্রেশ। দেখেই বুঝতে পারছেন বেশ টাইট টাইট। আর দেখুন ভিতরটাও কোনোভাবে পোকা টোকা নেই, একদম সাদা ফ্রেশ। আর রেসিপির জন্য কাটিংটা পারফেক্ট সাইজ হয়েছে। বেগুনগুলোকে ধুয়ে তুলে নেব যাতে জলটা ঝরে যায়। এখন আমি উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি পরিমিত সরিষার তেল। তেলটাকে পুরো কড়াইতে লাগিয়ে নেব যাতে কোনোভাবে ভাজাভুজির সময় আটকে না যায়। তেলটা গরম হতে থাক। এখন আমি সিদ্ধ করা কয়েকটা ডিম নিয়ে নিয়েছি। এই ডিমগুলো যাতে ফেটে না যায় ভাজার সময়, সেই কারণে আমি কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দিলাম। এরপর দিয়ে দিলাম পরিমিত লবণ, পরিমিত হলুদ আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এরপর এগুলোকে একটুখানি নাড়াচাড়া করলেই মশলাটা খুব ভালোভাবে ডিমের গায়ে লেগে যাবে। দেখুন মশলাগুলো লেগে গেছে। এখন তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ডিমগুলো। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ডিমগুলো ভাজতেও একটু সময় লাগবে, ডিমগুলো ভাজা হতে থাক। এখন জল ঝরানো বেগুনের মধ্যে দিয়ে দিলাম পরিমিত লবণ, পরিমিত হলুদ আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো। এগুলোকে অবশ্যই হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, কারণ এগুলো তো ডিমের মতো গোল নয়, তাই নাড়াচাড়া করলেই মশলাটা লেগে যাবে না। তাই হাত দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে। লাগানো হয়ে গেছে। এখন আমার ডিমটাও ভাজা হয়ে গেছে। মাঝে 2-1 নাড়াচাড়া করে দিয়েছিলাম, তাই ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। ডিম ভাজার পর যে তেল এক্সেস আছে ওই তেলের মধ্যেই লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখানো বেগুনগুলোকে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে দেব। এরপর বেগুনগুলো ভাজা হতে থাক, সেই সময় আমি কিছু মশলা বেটে নেব। এখানে আছে আদা আর রসুন, এগুলোকে আমি বেটে নেব। তারপরেও আরও কিছু মশলা বাটবো, যেহেতু একসঙ্গে সবটাই বাটা যাবে না, তাই আমি সেপারেটলি বাটছি। আদা রসুন বাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তিল আর বাদাম। বাদামগুলো ভাজা বাদাম, আপনারা কাঁচা বাদামও ইউজ করতে পারেন। এরপর আমি এই বাদাম আর তিল বাটাটা তুলে নিলাম। এখন আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কতটা নরম হয়ে গেছে। মাঝে আমি 2-1 নাড়াচাড়া করে দিয়েছিলাম। একদম নরম নরম করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, কোনোভাবেই চাপা দেওয়ার প্রয়োজন হয়নি। বেগুনগুলোকেও তুলে নিলাম। এরপর কড়াইতে যে পরিমাণ তেল এক্সেস আছে সেটা রেসিপির জন্য এনাফ মনে হচ্ছে না, তাই সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। এরপর তেলটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম কালো জিরা। এরপরে দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের মতো ঝাল অনুসারে দেবেন। এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে পেঁয়াজটা সোনালি সোনালি করে ভাজা হয়ে যায়। এখন দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো। টমেটোগুলোর টুকরোটা একটু বড় সাইজ করেছি। এরপর একটু নাড়াচাড়া করে দিলাম। এখন দিয়ে দেব লবণ। লবণ দিলেও কিন্তু টমেটোগুলো গলে যাবে না বা মজে যাবে না। আর আমি টমেটোগুলো একটু বড় বড় কেটেছি এই কারণে রেসিপির মধ্যে বেগুনের সঙ্গে টমেটোগুলোও বিরাজমান থাকে, সেই কারণে টমেটোগুলো একটু বড় বড় কেটেছি। এরপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এরপর আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে তেলের মধ্যে আদা রসুনের পেস্টটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে আদা রসুনের। তো বেশ কিছুক্ষণ ভাজার পর আমি এখন দিয়ে দিচ্ছি পরিমিত হলুদ। এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, যেহেতু বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, যেহেতু গুঁড়ো মশলা দেওয়া হয়েছে তাই কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই সামান্য জল দিয়ে এখন আমি কষিয়ে নিচ্ছি। কষানোটা বেশ অনেকক্ষণই হয়ে গেছে, তেলটা মোটামুটি ছেড়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাসুরি মেথি। যদিও বা নিরামিষ নয়, তারপরে একটা ইউনিক ফ্লেভার আনার জন্য কাসুরি মেথিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি তিল আর বাদামের পেস্টটা। এরপর আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে উঠে এসেছে, মশলাটা কষানো কমপ্লিটের পথে।
এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, খুবই সামান্য, এতে কোনোভাবে মিষ্টি হবে না রেসিপিটা, বাট এই মশলার যে টেস্ট সেটা অনেকটা ব্যালেন্স করে যাবে। সামান্য পরিমাণে চিনি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখানে নিয়েছি কয়েকটা সিদ্ধ আলু, এগুলোকে এখন আমি হাতে করে ভেঙে নিচ্ছি। অবশ্যই খুব একটা স্ম্যাশ করব না, একটু গোটা গোটা থাকবে, এই রকমভাবে ভেঙে নিচ্ছি। এই সিদ্ধ আলুটা অবশ্যই দিতে হবে, কোনোভাবেই কাঁচা বা ভাজা আলু দিলে রেসিপির টেস্ট চেঞ্জ হয়ে যাবে। এখন সিদ্ধ আলুটা এই মশলার সঙ্গে অ্যাড করে দেব। এরপর আবারও বেশ কিছুক্ষণ কষাবো, যাতে এই সিদ্ধ আলুর যে একটা গন্ধ থাকে সেটা যাতে চলে যায়, মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে যায়। এরপর আমি সামান্য একটু লবণও দিয়ে দিলাম। যেহেতু মশলার সঙ্গে লবণ দেওয়া হয়েছে, তারপরেও সিদ্ধ আলুর সঙ্গে কোনো রকম লবণ ছিল না, তাই অ্যাডজাস্ট করার জন্য সামান্য একটু লবণ আমি দিয়ে দিলাম। এরপর আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। অনেকটাই ড্রাই হয়ে গেছে, কষানোটা কমপ্লিট। এখন আমি অ্যাড করে দেব জল, যেহেতু একটু ঝোলঝোল থাকবে, আর এখানে যেহেতু সিদ্ধ আলু অনেকটা স্ম্যাশ করা হয়ে গেছে, আলুটাও অনেকটাই জল টেনে নেবে, সেই রকম মেজারমেন্ট করে আমি জলটা অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া করে দেখে নিতে হবে যে রেসিপির যে এক্সপেক্টেড থিকনেস সেটা ঠিকমতো হবে কি না, আর যদি বড় আলু থাকে সেই সঙ্গে একটু ভেঙেও দিতে হবে। এখন অ্যাড করে দেব আগে থেকে ভেজে নেওয়া বেগুনগুলো। যেহেতু বেগুনগুলো অনেক নরম, তাই কোনোভাবেই দিয়ে কষানো যাবে না, তাহলে গলে যাবে। তাই এখন ঝোলের উপর দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ভেজে নেওয়া ডিমগুলো। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা। যেহেতু ডিমের রেসিপি, তাই একটা অথেন্টিক ফ্লেভার দিতে গরম মশলাটা মাস্ট। গরম মশলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর আমি চাপা দিয়ে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। জলটা খুব ভালোভাবে ফুটে উঠতে হবে, আর সেই সঙ্গে মশলার গন্ধটাও চলে যাবে, রেসিপির একটা পারফেক্ট থিকনেস আসবে। তো রেসিপিটা আমার কমপ্লিট, সার্ভ করে দিলাম। সব কিছুই চেনা, তারপরেও একটা অচেনা প্রসেস। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে।